সুপ্রিয় বাংলা স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে তোমাদেরকে বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। বাংলা কবিতার যে বিষয় সেটি হচ্ছে রূপসী বাংলা। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ নিয়ে আমরা আলোচনার শুরুতেই তোমাদেরকে চলে যাচ্ছি জীবনানন্দ দাশের জীবন নিয়ে আলোচনায়। জীবনানন্দ দাশ 1899 সালের 18 ফেব্রুয়ারি, বাংলা 1305 সালের 6 ফাল্গুন বরিশাল জেলা শহরেই জন্মগ্রহণ করেছেন। তার বাবা সত্যানন্দ দাশ ছিলেন একজন স্কুল শিক্ষক এবং পাশাপাশি তিনি একটি পত্রিকা, নাম হচ্ছে তার ব্রহ্মবাদী, সেটিকে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। পাশাপাশি তিনি প্রবন্ধও লিখতেন। আর তার মাতা কুসুম কুমারী দাস, তিনিও কিন্তু একজন কবি ছিলেন। তার লেখাপড়া ছিল বরিশাল এবং কলকাতার বিখ্যাত বেথুন কলেজ থেকে তার মা পড়াশোনা করেছেন। তোমরা ছোটোবেলায় কুসুম কুমারী দাশের কবিতা আদর্শ ছেলে অনেকেই পড়েছ, জানো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপণ। এই কবিতা এই জীবনানন্দ দাশের মায়ের রচিত কবিতা। জীবনানন্দ দাশরা পারিবারিকভাবেই লেখার প্রতি ঝোঁক ছিল। আমরা জেনেছি যে তার মাতামহ অর্থাৎ তার মায়ের যে বাবা, তার নাম হচ্ছে চন্দ্রনাথ দাশ। তিনিও লেখালেখি করতেন। তিনি অনেক হাসির গান লিখেছেন এবং কবিতাও লিখেছেন। জীবনানন্দের 3 ভাই বোন ছিলেন। বড় হচ্ছেন জীবনানন্দ, আর দ্বিতীয় হচ্ছে অশোকানন্দ। অশোকানন্দও কিন্তু লেখক ছিলেন। তিনি কিছু ছোট গল্প এবং কবিতা লিখেছেন। এবং যে সবার ছোট, তিনি বোন সুচরিতা দাস। সুচরিতা দাস চিরকুমারী ছিলেন এবং তিনি শিক্ষয়িত্রী ছিলেন। ছোটোবেলাটা জীবনানন্দ দাশের কেটেছে খুব আনন্দের সাথে, কারণ তার বাবা বিশ্বাস করতেন ছেলে মেয়েদেরকে ছোট অবস্থায় স্কুল পাঠাতে নেই। তাই তিনি তার মায়ের কাছেই ছোটোবেলাটা কাটিয়েছেন। মায়ের কাছেই তার হাতে খড়ি, মায়ের কাছেই তার প্রায় 10 বছর পর্যন্ত পড়াশোনা। সকালবেলা ঘুম থেকে উঠে পিতার উপনিষদ আবৃত্তি এবং মায়ের গান দিয়ে তার দিনের সূচনা হতো। এবং তার যে পরিবারের কাজের লোকজন ছিল, তাদেরকে কিন্তু জীবনানন্দ আত্মীয় মনে করতেন, আত্মীয়র মতোই ভালোবাসতেন। এবং তাদের কাছে নানা রকম কিস্সা, গল্প, তারপরে হচ্ছে ছড়া ইত্যাদি তিনি শুনতে ভালোবাসতেন। এবং ছোটোবেলায় তাদের কাছ থেকেই তিনি লতা পাতা, বিভিন্ন রকমের গাছগাছরার নাম ইত্যাদি শুনেছেন। খুব লাজুক প্রকৃতি ছিলেন আমাদের জীবনানন্দ। তবে ভ্রমণ, খেলাধুলা, সাঁতার এসবেরও তার অভ্যাস ছিল। শৈশবে একবার তিনি খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তখন মা এবং নানা অর্থাৎ মাতামহের সাথে তিনি আগ্রায়, লখনৌ, দিল্লি এসব জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন। 1908 সালে
অর্থাৎ তখন বয়স যখন তার 10 10 হয়নি পুরোপুরি, ঠিক তখন তিনি ভর্তি হয়েছিলেন বরিশালের বিএম স্কুলে। বিএম মানে ব্রজমোহন স্কুলে 5ম শ্রেণীতে তিনি ভর্তি হন এবং 1915 সালে ওখান থেকেই তিনি ম্যাট্রিক পাশ করেন। 1917 সালে ব্রজমোহন কলেজ আছে, স্কুল যেমন আছে তেমনি ব্রজমোহন কলেজও আছে, অর্থাৎ বিএম কলেজ থেকে তিনি আইএ পাশ করেন এবং 1919 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন। তারপর 2 বছর পর অর্থাৎ 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেন। সাথে সাথে তিনি কিন্তু আইনও পড়েছেন, কিন্তু আইন পরীক্ষা শেষ পর্যন্ত তার দেয়া হয়নি। এ ছিল তার শিক্ষা জীবন। তারপর শুরু হয় সংসার জীবন, কথা বলছি আমরা। তিনি খুলনার সেনহাটির রোহিণী কুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। ইংরেজি 1930 সাল, 1930 সালের 9 মে, এবং বাংলা ছিল সেটা 1337 বাংলা, 26 বৈশাখ। লাবণ্য দাশগুপ্ত তিনি খুব লেখাপড়ায় ভালো ছিলেন, মেধাবী ছাত্রী ছিলেন। তিনি তার শৈশব কাটিয়েছেন গিরিডি ও ছোট নাগপুর, কলকাতায়। আর তার কলেজি শিক্ষা ছিল ঢাকা, বরিশাল এবং কলকাতায়। বিয়ের পরে তিনি স্নাতক হয়েছেন। তিনি কলকাতার একটা গার্লস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ছিলেন এবং তিনি ছিলেন খুব উদার মনের এবং স্পষ্টবাদী। কবির মৃত্যুর পরে তিনি মানুষ জীবনানন্দ নামে একটি বই লিখেছেন। আর তাদের সন্তান ছিল 3 জন, আর 3 জন নয়, 2 জন, এক কন্যা এক পুত্র। কন্যার নাম হচ্ছে মঞ্জুশ্রী দাস। মঞ্জুশ্রী দাস উনিও কিন্তু লেখিকা। মঞ্জুশ্রী দাস 1931 সালে জন্মগ্রহণ করেছেন। আর তার পুত্র সমরানন্দ দাস উনি 1936 জন্মেছেন। কবি 1922 সালে তিনি অধ্যাপনা পেশা দিয়েই কর্মজীবন সূচনা করেন। তিনি আরও অধ্যাপনা করেছেন অনেক, এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, তখন এই 2 বাংলাতেই তিনি শিক্ষকতা করেছেন। সিটি কলেজে কলকাতায় প্রথম তার কর্মজীবন শুরু 1922-এ। এখানে তিনি প্রায় 6 বছর ছিলেন, 1922 থেকে 28 পর্যন্ত। তারপর তিনি আবার চলে আসেন খুলনার বাগেরহাট কলেজে। সেখানে বেশি দিন ছিলেন না, তিনি প্রায় 3 মাসের মতো ছিলেন 1929 সালে। তারপর তিনি আবার দিল্লিতে চলে যান, সেখানে রামযশ কলেজে তিনি শিক্ষকতা করেন 2 বছর, 1930 থেকে 31 সাল পর্যন্ত। তিনি এবার চলে আসেন ব্রজমোহন কলেজ বরিশাল, যেটা তার নিজের কলেজ, তার জন্মভূমিতে, যেখানে তিনি নিজে পড়াশোনা করেছেন। সেই কলেজে তিনি অনেক দিন ছিলেন, 1935 থেকে 46 সাল পর্যন্ত, অর্থাৎ দেশ বিভাগের 1 বছর পূর্ব পর্যন্ত তিনি এই ব্রজমোহন কলেজেই ছিলেন। খড়গপুর কলেজ ওখানে চলে যান তিনি, ওটা কলকাতায়, 1951 থেকে 52 সাল পর্যন্ত। তারপরে তিনি বরিশা কলেজ একদম শেষ পর্যন্ত যেটা ছিলেন, হাওড়া গার্লস কলেজ, ওখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত 1953-54 সাল, অর্থাৎ তার মৃত্যু হয়েছে 1954 সালে 14 অক্টোবর। সেই পর্যন্ত তিনি হাওড়া গার্লস কলেজেই ছিলেন। তার যে সাহিত্যিক জীবন, এই সাহিত্যিক জীবনের সূত্রপাত হয় 1919 সালে। তার বাবা যে পত্রিকাটি সম্পাদনা করতেন, ব্রহ্মবাদী পত্রিকা, সেখানে তার প্রথম কবিতা, তোমরা মনে রাখবে, জীবনানন্দ দাশের প্রথম কবিতা বর্ষ আবাহন প্রকাশিত হয়। এটা কত? 1919 সালে।
1919-এ তিনি অনার্স বিএ পাশ করেছিলেন। সেই বছরই এই বর্ষ আবাহন ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। 1925 সালে ব্রহ্মবাদী পত্রিকাতেই তার প্রথম গদ্য রচনা স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধ বাসরে এটি প্রকাশিত হয়। জীবনানন্দ দাশ তার জীবনের প্রথম দিকের যে লেখাগুলো সেগুলোতে তিনি লিখতেন জীবনানন্দ দাশগুপ্ত। 1927 সাল থেকে তিনি আর গুপ্ত লিখতেন না, লিখতেন জীবনানন্দ দাশ। এই কথাগুলো কিন্তু তোমরা মনে রাখতে হবে যে তিনি 1927 সাল থেকে তিনি আর গুপ্ত লিখতেন না। এর আগ পর্যন্ত কিন্তু তিনি জীবনানন্দ দাশগুপ্ত লিখতেন। 27 সাল থেকে তিনি শুধুই জীবনানন্দ দাশ লিখেন। তার 60টি কাব্যগ্রন্থ বেরিয়েছিল মোট, এবং মৃত্যুর পরে অনেক অনেক কবিতা, গল্প, উপন্যাস প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। চিন্তা করতে পারো আমাদের এই জীবনানন্দ দাশ কতটা অন্তর্মুখী ছিলেন। জীবিত অবস্থায় তিনি অনেক অনেক লেখা লিখে ট্রাঙ্কে ভরে ভরে রেখেছেন, কখনো কাউকে দেখতেও দেননি। মৃত্যুর পরে সেগুলোকে তার স্ত্রী লাবণ্য দাশগুপ্ত উনি পরে প্রকাশ করছেন। তো আমাদের এই জীবনানন্দ দাশ তিনি কিন্তু বাংলা ইংরেজি ভাষায় কিছু প্রবন্ধ সমালোচনাও লিখেছেন। আর তিনি ছিলেন খুবই এক লাজুক প্রকৃতির, আত্মমগ্ন, এবং সেই জন্যে একটু অসামাজিকও হয়ে গিয়েছিলেন। তার কারণ তিনি নিজেকে নিয়ে নিমগ্ন থাকতেন, বিভোর থাকতেন বলে বেশি মানুষের সাথে মিশতেন না। কিন্তু যারা কাব্য রসিক ছিলেন, সাহিত্য বুদ্ধা ছিলেন, তারা ঠিকই জীবনানন্দ দাশকে চিনতে পেরেছিলেন। তাদের সাথে তার সখ্যতা ছিল অনেক। 1935 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা পড়ে মন্তব্য করেছিলেন চিত্র রূপময়। যে উক্তিটি জীবনানন্দ দাশের সমস্ত জীবনের কবিতা সম্পর্কেই খাটে, কারণ তার কবিতাগুলো সত্যিই চিত্ররূপময়। পড়লেই চোখের সামনে একটা ছবি মানে চিত্র ভেসে ওঠে আমাদের চোখের সামনে। এবং আমাদের আরেকজন কবি বুদ্ধদেব কবি বলেছিলেন তিনি হচ্ছেন নির্জনতম কবি, এবং তাকে অনেক সমালোচকরা বলেছেন ধূসর কবি, কারণ তার কবিতাগুলোতে একটা নিঃসঙ্গতা, একটা ধূসরতা, একটা বেদনা লুকায়িত থাকে। সেই জন্যে তাকে ধূসর পাণ্ডুলিপিও, ধূসর কবিও বলেছেন অনেকে। কবির মৃত্যুর পর অন্ততপক্ষে 60টি পত্রিকা, কবিতা, ময়ূখ, উষা, উত্তরসূরি, জলাট, গার্লস কলেজ পত্রিকা ও একক বিশেষ জীবনানন্দ সংখ্যা প্রকাশ করে। এ থেকেই বোঝা যায় জীবনানন্দের কবিতা নীরবে নিভৃতে পাঠক হৃদয় জয় করে চলেছিল। কিন্তু রক্ষণশীল ও প্রগতিশীল দুই দলের বিপুল বিরুদ্ধতা জীবনানন্দকে সহ্য করতে হয়েছিল। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। আজ আমরা জীবনানন্দ দাশকে উপলব্ধি করি তার কবিতার মধ্যে যে প্রগাঢ় প্রকৃতি প্রেম, প্রগাঢ় দেশপ্রেম আছে, সেগুলোকে আমরা অনুভব করি। কিন্তু জীবিত অবস্থায় তাকে কিন্তু ওভাবে কিন্তু কেউ মূল্যায়ন করেনি। জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে বিশেষভাবে জানতে হলে আমরা তার নিজের কয়েকটি উক্তি যথেষ্ট মনে করব। জীবনানন্দ দাশ নিজেই বলেছেন, আমার কবিতাকে বা এ কাব্যের কবিকে নির্জন বা নির্জনতম আখ্যা দেওয়া হয়েছে। কেউ বলেছেন এ কবিতা প্রধানত প্রকৃতির বা প্রধানত ইতিহাস ও সমাজ চেতনার, অন্য মতে নিশ্চেতনার। কারণ মীমাংসায় এ কাব্য একান্তই প্রতীকী, সম্পূর্ণ অবচেতনার, সুররিয়ালিস্ট। আরও নানা রকম আখ্যা চোখে পড়েছে, প্রায় সবই আংশিকভাবে সত্য। কোনো কোনো কবিতা বা কাব্যের
কোনো কোনো অধ্যায় সম্বন্ধে খাটে, সমগ্র কাব্যের ব্যাখ্যা হিসেবে নয়। কবিতা ও জীবন একই জিনিসেরই দুই রকম উচ্চারণ। কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কাল জ্ঞান। আমি জানি কবিতা, এমনকি যাকে মরমী কবিতা বলা হয়, কিছুই মানব জীবনের বাস্তব অভিজ্ঞতাহীন কোনো শূন্যের জিনিস নয়, তবে অভিজ্ঞতার বহুলতা রয়েছে। এ হচ্ছে তার নিজের কাব্য বা কবিতা সম্পর্কে তার নিজের উক্তি। এবার আসো তার জীবদ্দশা যে প্রকাশিত হয়েছিল তার 7টি কবিতা গ্রন্থ, সেটা হচ্ছে ঝরা পালক। এটা হয়েছিল 1927 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে হয়েছে ধূসর পাণ্ডুলিপি, 1936 সালে প্রকাশিত হয়েছিল। তোমাদের কিন্তু এরকম ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের সেগুলো আসে, যে বা যেমন হচ্ছে রূপসী বাংলা কত সালে প্রকাশ হয়েছিল, তারপরে ঝরা পালক কত সালে, ধূসর পাণ্ডুলিপি কত সালে, এরকম। তারপর হচ্ছে বনলতা সেন 1942 সালে, মহাপৃথিবী 1944 সালে, 7টি তারার তিমির 1948 সালে, বনলতা সেন 1952 সালে। তোমরা জানো বনলতা সেন কবির একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যাকে নিয়ে যেই কবিতাগুলোকে নিয়ে অনেক হইচই হয়েছিল সেই সময়। তারপরে আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। ওইটা 1954 সালে, কবি যে বছর মারা যান, মৃত্যুবরণ করেন সেই বছরই। এই কবিতা গ্রন্থসমূহে তার মাত্র 162টি কবিতা সংগৃহীত হয়েছিল। বর্তমানে জীবনানন্দের মৃত্যুর এতদিন পরে জীবনানন্দ দাশের কবিতা সমগ্র নামে এই সংকলিত সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হলো। এই বিশাল সংকলন গ্রন্থে জীবনানন্দের জীবদ্দশায় প্রকাশিত 7টি কবিতা গ্রন্থ তো আছেই, এর বাইরে বিভিন্ন পত্রপত্রিকার সংকলন, বই, পাণ্ডুলিপি থেকে অজস্র কবিতা সংকলিত হয়ে অগ্রন্থিত কবিতা শিরোনামে মুদ্রিত হয়েছে। কবির প্রায় 600 কবিতা রয়েছে কবির জীবনানন্দ দাশের কবিতা সমগ্র কাব্যগ্রন্থের ভিতরে। তো আমরা এই মহান চিত্ররূপময় নির্যতম কবির যে মৃত্যু, সেটি সম্পর্কে অনেক আলোচনা হয়। তিনি বালিগঞ্জে, এটা হচ্ছে 1954 সালের 14 অক্টোবর তারিখে সন্ধ্যাবেলা তিনি বালিগঞ্জের রাস্তায় ট্রাম দুর্ঘটনা আহত হন। সেটা ছিল 14 অক্টোবর। তারপর তাকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে 22 অক্টোবর, 14 তারিখে তিনি ভর্তি হয়েছেন আহত হয়ে। সেখানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 প্রায় 9 দিন পর তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন, মৃত্যুর কাছে হার মেনে 22 অক্টোবর। এবং 23 অক্টোবরে কেওড়াতলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতাতে। তা আমরা আমাদের এই জীবনানন্দ দাশ সম্পর্কে মোটামুটি তার যে জন্ম, শৈশব, তার শিক্ষা জীবন, তার সংসার জীবন, কর্মজীবন এবং সাহিত্যিক জীবনের কিছু বিষয় আমরা মোটামুটি আলোচনা করেছি। আশা করছি তোমরা এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছো বা শুনবে। আমি পরবর্তীতে আরেকটি ক্লাস নিব, সেটা হচ্ছে রূপসী বাংলা নিয়ে। আমাদের রূপসী বাংলায় মোট কবিতা আছে 61টি। তোমরা মনে রাখবে, তোমাদের ছোট প্রশ্ন হয়, অর্থাৎ কুইজ যে প্রশ্ন সেটা হয় যে কতটি কবিতা আছে। মোট 61টি কবিতা আছে। এই কবিতাগুলো নিয়ে আমি আগামী এই সপ্তাহের মধ্যেই আরেকটি ক্লাস করব। যদি সম্ভব না হয় তাহলে আগামী সপ্তাহে আমরা রূপসী বাংলায় কবিতাগুলোর মধ্যে 61টি কবিতার মধ্যে সবগুলো কবিতা নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়। যেসব কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় সব সময় আসে বা আসবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।
তো তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের যে মতামতের অপেক্ষায় রইলাম। আমি জানি না তোমাদের এই প্রথম ক্লাস এভাবে নিচ্ছি, তোমাদের কতটা তোমাদের উপকার হয়েছে সেটার উপরে নির্ভর করবে আমাদের ক্লাসের সার্থকতা। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।